শুভ সকাল। আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে পদার্থের গঠন। আমরা গত ক্লাসে তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠনের কিছু অংশ জেনেছিলাম। সেখান থেকে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, অণু এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মৌলের প্রতীক। মৌলের প্রতীক যেটাকে বলা হয় সিম্বলস অফ এলিমেন্টস। মৌলের প্রতীক যেটাকে বলা হয় সিম্বলস অফ এলিমেন্টস। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। কোন একটি মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে যে আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়, সেই প্রতীকগুলো লেখার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হয়। হ্যাঁ নাফিস, কেমন আছো? জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ভালো আসসালাম, আছি। কেমন আছো? জি ভালো আছি। তাহলে আমরা যে মিস বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো মৌলের প্রতীক। গতকাল পড়েছিলাম আমরা মৌলিক, যৌগিক পদার্থ, অণু, পরমাণু সম্পর্কে জেনেছিলাম। আজকে পড়বো মৌলিক। যে কোনো একটা মৌলের যে সিম্বলটা দ্বারা তাকে প্রকাশ করা হয় সে প্রতীকটা কেমন হতে পারে। আমরা জানি যে কোনো মৌলকে হয়তোবা ইংরেজি বা ল্যাটিন এই দুইটা নামের যে কোনো একটি দ্বারা প্রকাশ করা হয়। ইংরেজি বা ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ তাকে বলা হবে প্রতীক। কি বললাম? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হবে প্রতীক। শুনতে পেরেছো? প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয় এবং মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করা হয়। প্রথমে যে নিয়মটা অনুসরণ করা হয় সেটা হলো মৌলের যে ইংরেজি নাম বা ল্যাটিন নাম তার প্রথম অক্ষরটা নেওয়া হবে। প্রতীক লেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনো মৌলের ইংরেজি নামে প্রথম অক্ষর অর্থাৎ প্রথম অ্যালফাবেটটা এখানে নেওয়া হবে, প্রতীকটা ব্যবহার লেখা হবে এবং তার ইংরেজি বর্ণমালার বড় অক্ষর দিয়ে প্রকাশ করা হবে। তোমরা তো এটা জানো নিশ্চয়ই। প্রতীকের প্রথম নিয়মটা কি প্রতীক লেখার? হ্যাঁ নাফিস বলো, প্রতীক লেখার প্রথম নিয়মটা কি? প্রথম নিয়ম হলো মৌলের ইংরেজি নাম, ইংরেজি বা ল্যাটিন নাম যে নামেই একে প্রকাশ করা হোক না কেন মৌলে, সেক্ষেত্রে প্রথম অক্ষর নিয়ে এর প্রতীকটা লেখা হবে এবং যদি সেখানে একাধিক সিম্বল ব্যবহার করা হয়, একাধিক সিম্বল বা প্রতীক ব্যবহার করা হয়, সেক্ষেত্রে প্রথম অক্ষরটা হবে বড় হাতে এবং তার পার্শ্ববর্তী যে অক্ষরটা থাকবে সেটা হবে ছোট হাতে। ঠিক আছে? যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের অক্ষর প্রথমটা হবে বড় হাতের এবং পরবর্তী যে অক্ষরটা রয়েছে সেটা হবে ছোট হাতের। এভাবে যে কোনো প্রতীককে সংক্ষেপে প্রকাশ করা হয় এবং কিছু কিছু মৌলের প্রতীক আবার ল্যাটিন নাম দিয়েও লেখা হয়। আমরা জানি মৌলের প্রতীককে দুইটা নামে প্রকাশ করা হয়, একটা হলো ইংরেজি আর একটি হলো ল্যাটিন। নাফিস, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তানভীর, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা মৌলের প্রতীক নিয়ে আলোচনা করছি। আমরা জানি কোন একটা মৌলকে কি নাম দ্বারা প্রকাশ করা হয়, ইংরেজি বা ল্যাটিন দুইটা নামে কিন্তু প্রকাশ করা হয়। এই যে কোনো একটা মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে বলা হবে এর প্রতীক। প্রত্যেকটা মৌলকে সংক্ষেপে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, তবে এই প্রতীকটা লেখার ক্ষেত্রে কিছুটা নিয়ম অনুসরণ করতে হয়। যেমন আমরা যে কোনো প্রতীক লিখতে প্রথম অক্ষরটা কিভাবে লিখবো? যে কোনো একটা মৌলের প্রতীক প্রকাশ করতে প্রথম অক্ষরটা কিভাবে লিখতে হবে? বড় হাতের। বড় হাতের। এবং এর চেয়েও বেশি দুই বা দুইয়ের অধিক যদি প্রতীক ব্যবহার করা হয় সেক্ষেত্রে পার্শ্ববর্তী প্রতীকটা লিখা হবে ছোট হবে, ছোট। এবং দুইভাবে হয়ে থাকে, আমরা প্রতীকের নামটা দুইভাবে নামকরণ করে থাকি, একটা হলো ইংরেজি অথবা ল্যাটিন। ঠিক আছে? দেখি কোবাল্ট, তোমরা কি কেউ জানো কোবাল্টের প্রতীকটা কি? সিইউ। সিও। ক্রোমিয়াম? সিআর। লেড? জানি না। লেডের প্রতীক হলো পিবি, যেটা প্লাম্বাম থেকে আসছে। লেডের ল্যাটিন নাম এটা। লেডের কিন্তু লেডকে ইংরেজি নামে প্রকাশ করা হয়নি, লেডের একটা ল্যাটিন নাম থেকে কিন্তু এর প্রতীকটা নেওয়া হয়েছে। লেডের ল্যাটিন নাম প্লাম্বাম এবং তার প্রতীকটা ওই প্লাম্বাম থেকে পিবিটা নেওয়া হয়েছে, ওখান থেকে প্রতীক এসেছে পিবি। ঠিক আছে? আয়রন? অ্যারম, এফি। অ্যাফি।
প্যারাম, প্যারাম থেকে আফ্রিকা এসেছে টি, P. টিনের স্ট্যানাম, স্ট্যান্ডাম, Sternum. হ্যাঁ স্ট্যানাম ST. প্রতীকটা এসেছে অ্যাসেন। একটু খেয়াল রাখবে, অনেক সময় টিনের প্রতীকটা ভুলে যায় কারণ মিল না থাকার কারণে, কারণ এটা ল্যাটিন নাম থেকে আসাতে এটা একটু ব্যতিক্রম হয়েছে। টিনের প্রতীকটা হবে এস এন। অ্যান্টিমনি, জানি না, কি বলেছে একটু বলো। জানি না বলছিলাম, জানি না। আচ্ছা, অ্যান্টিমনি হলো, এটার ল্যাটিন নামটা হলো স্টিভিয়াম, স্টিভিয়াম যেখান থেকে নেওয়া হচ্ছে অ্যাসবি। অ্যান্টিমনির এখানে ল্যাটিন নামটা হলো স্টিভিয়াম, এখানে ইংলিশ নেম থেকে নেওয়া হয়নি, এটা নেওয়া হয়েছে ল্যাটিন নাম থেকে, যার কারণে অ্যান্টিমনি। আমরা জানি অ্যান্টিমনি যদি এ থেকে নেওয়া হতো তাহলে এ হতো, কিন্তু অ্যান্টিমনিটা নেওয়া হচ্ছে ল্যাটিন নাম থেকে, অর্থাৎ স্টিভিয়াম, যার প্রতীকটা হলো এস বি। ঠিক আছে, এরপরে গোল্ড, গোল্ডের প্রতীক, ভুলে গেছি, বুঝছিলাম। গোল্ডের প্রতীক হলো এইউ, এটাও ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, অরাম। অরাম থেকে। অরামের এই ইউ থেকে গোল্ডটা নামকরণ করা হয়েছে। সোডিয়াম, যেটা আমরা সবাই সচরাচর জানি, Na. কপার, CU বলছিলেন তো? সিইউ, কপার, কাপরাম থেকে কি আসে, সি ইউ। ক্যালসিয়াম, CA. ইয়ে। তাহলে মোটামুটি আমরা সবকে জানি। সিলভার, সিলভার, SI. না, হয়েছে SI, জানি না। জি জি হ্যাঁ বলো, রোহান পারবে, রোহান তো এখন জয়েন করেছে। জি হ্যাঁ বলো, সিলভারের প্রতীক, এটার ল্যাটিন নাম হলো AG আর্জেন্টাম। সিলভারের ল্যাটিন নাম আর্জেন্টাম, ওখান থেকে নেওয়া হচ্ছে এ জি, এ জি। মনে থাকবে সিলভারের প্রতীক কি, একটু খেয়াল রাখবে। সিলভার, গোল্ড এগুলো অনেক সময় একটু অনেকের ভুল হয়ে থাকে, খেয়াল রাখবে। সিলভারের প্রতীক হলো এ জি আর গোল্ডের প্রতীক হলো এ ইউ। কি বললাম, সিলভার আর গোল্ডের প্রতীক, সিলভারকে প্রকাশ করা হয় এ জি দ্বারা, যেটা আর্জেন্টাম থেকে আসছে, আর গোল্ডের প্রতীক হলো এ ইউ, যেটা অরাম থেকে নেওয়া হয়েছে। এগুলো সব ল্যাটিন নাম থেকে এসেছে। আর কিছু কিছু যেমন কার্বন, কার্বনের আমরা ইংলিশ নেম লিখতে গেলে সেটা কার্বনই লিখবো, CARBON, কার্বন। সেখান থেকে প্রথম অক্ষরটা, কার্বনের ইংরেজি নামটায় কার্বনই থাকবে, এর প্রথম অক্ষরটা নেওয়া হচ্ছে যেটা সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সেরকম ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট, ক্লোরিন, ক্যালসিয়াম, এগুলো সবগুলো ইংরেজি নাম থেকে এসেছে এবং এদের প্রথম অক্ষর দিয়ে কিন্তু এই মৌলগুলোর কি করা হয়েছে, নামকরণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে মৌলের প্রতীক লেখার কিছু নিয়ম, তাহলে মৌলের প্রতীক লেখার কিছু নিয়মের ক্ষেত্রে প্রথম কি হবে, হ্যাঁ রায়হান জয়েন করেছো এখন, হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে? ওকে, তাহলে আমরা মৌলের প্রতীক লেখার ক্ষেত্রে কিছুটা নিয়ম অনুসরণ করি। আমরা দুইভাবে মৌলের প্রতীককে প্রকাশ করতে পারি, একটা ইংরেজি, হয়তোবা কোনো একটা মৌলকে ইংরেজি অথবা ল্যাটিন যে কোনো নামে প্রকাশ করা হবে, এবং যে নাম দ্বারা প্রকাশ করা হবে তার প্রথম অক্ষরটা নেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আবার অনেক সময় দুই বা এর অনেক ততোধিক অক্ষরও নেওয়া হয়, সেক্ষেত্রে প্রথমটা বড় হাতে হবে এবং পার্শ্ববর্তীটা হবে ছোট হাতে, মানে তার পাশে যে অক্ষরটা থাকবে সেটা ছোট হাতে। তাহলে তোমরা মৌলের প্রতীক লেখার নিয়মগুলো সম্পর্কে অবগত হয়েছো? Yes, ma'am. তাহলে একটু বলো আমাকে, তাহলে কিভাবে আমরা একটা মৌলের নামকরণ করব? রায়হান বলো। Ma'am, এটা না স্কেলে যেটা আছে ওটা না? মৌলের প্রতীককে প্রকাশ করার নিয়ম বলতে পারবে? হ্যাঁ ম্যাম, এখন জয়েন দিছি তো। আচ্ছা, তাহলে ফার্স্টে কি করতে হবে, যে কোনো একটা মৌলকে আমরা কি দ্বারা প্রকাশ করা হয়, হয় ইংরেজি না হলে ল্যাটিন, যে কোনো মৌলকে ইংরেজি বা ল্যাটিন দুইটা নামে প্রকাশ করা হবে এবং তার প্রথম অক্ষরটা নেওয়া হবে, তার প্রথম অক্ষরটা নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রথম অক্ষরটা বড় হাতের হবে। যদি একের অধিক প্রতীক নেওয়া হয় বা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে প্রথম অক্ষরটা বড় হাতের হবে এবং তারপর পার্শ্ববর্তীটা হবে কি ছোট হাতে। ঠিক আছে, এগুলোই হলো একটা মৌলকে
প্রকাশ করার নিয়ম, এবং সেটা ইংরেজি বা ল্যাটিন যে কোনো একটা নাম দিয়ে এদেরকে প্রকাশ করা হয়ে থাকে। এবার কি তোমরা বুঝতে পেরেছো? Yes, yes. হ্যাঁ, একটু বলো এবার দেখি। হ্যাঁ তোহান বলো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তাহলে আমরা মৌলের প্রতীকের দ্বারা প্রকাশ করার এই নিয়মগুলো সম্পর্কে জানতে পারলাম, ঠিক আছে। এরপর আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সংক্ষেপ। কি বললাম? সংক্ষেপ, যার নেম হলো ফর্মুলা। সংক্ষেপ বা ফর্মুলা সম্পর্কে আলোচনা করা হবে। আমরা যেমন জানি হাইড্রোজেন একটা অণু। যখন হাইড্রোজেন অণুকে প্রকাশ করা হয় H2 দ্বারা। হাইড্রোজেন অণুকে কি দ্বারা প্রকাশ করা হয়? H2 দ্বারা প্রকাশ করা হয়। মানে H2, আমরা যখন কোনো একটা মৌল দেখব, মৌলর প্রতীক দেখব, মানে তার সাথে কোনো কিছু যুক্ত থাকবে, 1 2 3 4 এই ধরনের কোনো সংখ্যা থাকবে, সেক্ষেত্রে আমরা হাইড্রোজেনের একটা অণুকে প্রকাশ করতে যেমন H2 ব্যবহার করা হয়। এটার অর্থ হলো হাইড্রোজেন অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। একটু ভালো করে খেয়াল করো যে হাইড্রোজেনের একটি অণুকে যখন আমরা লিখি, হাইড্রোজেনের একটি অণুকে যখন প্রকাশ করা হয় তখন তাকে H2 দ্বারা ব্যবহার করা হয়। এর অর্থ হলো হাইড্রোজেন অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু থাকবে। আবার পানির ক্ষেত্র, পানিকে প্রকাশ করা হয় H2O দ্বারা। পানিকে প্রকাশ করা হয় কি দ্বারা? H2O দ্বারা। এর অর্থ হলো পানির একটি অণুতে দুইটি হাইড্রোজেন, পানির একটি অণুতে দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু থাকবে। এইভাবে বিভিন্ন যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর সংক্ষেপ আমরা এইভাবে প্রকাশ করব। যখন কোনো সংখ্যা দ্বারা কোনো একটা মৌলের প্রতীকের পাশে যখন কোনো একটা সংখ্যা আমরা দেখতে পাবো তখন এটাকে আমরা সংক্ষেপ বলবো। তোমরা কি এটা বুঝতে পেরেছো? তাহলে আমরা সংক্ষেপ কাকে বলবো? সংক্ষেপ বলতে আমরা বুঝবো যে হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে যেমন আমরা H2 কোনো একটা মৌলের পাশে যখন প্রতীক ব্যবহার করা হয় সেক্ষেত্রে তাকে বলা হবে সংক্ষেপ, ঠিক আছে। কোনো একটা মৌলকে যখন প্রতীকের সাথে কোনো সংখ্যা যুক্ত করা হবে তখন তাকে বলা হবে সংক্ষেপ। যেমন হাইড্রোজেন অণুতে হাইড্রোজেন কি রয়েছে? পরমাণু আছে। আবার পানির একটা অণুকে প্রকাশ করতে যেমন H2 দ্বারা প্রকাশ করছি, এর অর্থ হলো পানির একটি অণুতে দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু থাকবে। এভাবে বিভিন্নভাবে অণুর সংকেতগুলো প্রকাশ করা হয়, ঠিক আছে। যেমন নাইট্রোজেনকে সংকেত আকারে যখন আমরা লিখতে যাব তখন আমরা লিখব N2। নাইট্রোজেনের সংকেত হলো N2। N2 দ্বারা আমরা বুঝবো যে নাইট্রোজেনের দুইটি পরমাণু যুক্ত হয়ে নাইট্রোজেন অণু গঠিত হয়েছে, ঠিক আছে। এরপরে যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে সেম, যে এখানে একটা নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে অ্যামোনিয়া গঠন করা হয়েছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে অ্যামোনিয়া গঠন করেছে। তেমনি যেমন সালফিউরিক অ্যাসিড বলতে আমরা সালফিউরিক অ্যাসিডের সংকেত জানি H2SO4। সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো H2SO4। এক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেন, এটার অর্থ হলো H2SO4 এর মানে হলো এখানে দুইটি হাইড্রোজেন পরমাণু, একটি সালফার পরমাণু এবং চারটি অক্সিজেন পরমাণু, অর্থাৎ দুইটা হাইড্রোজেন পরমাণু, একটা সালফার পরমাণু এবং চারটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড গঠন করবে, সালফিউরিক অ্যাসিডের অণুটি গঠন করবে, ঠিক আছে। তোহান, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পারমাণবিক সংখ্যা। কি বললাম? আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হবে পারমাণবিক সংখ্যা। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ?
হ্যাঁ, আমরা আজ যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো পারমাণবিক সংখ্যা। কি বললাম? পারমাণবিক সংখ্যা, যেটা হলো অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা কাকে বলে? অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? আমরা জানি কোনো একটা মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে, আমরা জানি পরমাণুর পদার্থ অনেকগুলো পরমাণু বা অণু সমন্বয়ে গঠিত। সেক্ষেত্রে কোনো একটা মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত, আমরা নিউক্লিয়াসে যে প্রোটন সংখ্যাটা দেখতে পাবো সেটাকে বলা হবে পারমাণবিক সংখ্যা। কি বুঝতে পেরেছো? পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক মাস কাকে বলা হবে? কোনো একটা মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন হিলিয়াম, হিলিয়ামের একটা পরমাণু নিউক্লিয়াসে দুইটা প্রোটন থাকে। খেয়াল রাখতে হবে, হিলিয়ামের একটা পরমাণু নিউক্লিয়াসে দুইটি প্রোটন থাকবে, তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হবে 2। তাহলে আমরা প্রথমেই বলেছি যে কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হবে। যেমন হিলিয়াম, হিলিয়াম একটি পরমাণু, এটার পরমাণু নিউক্লিয়াসে দুইটা প্রোটন আছে, যার কারণে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হবে 2। আবার অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করলে, যে অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসে 8টি প্রোটন আছে। অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে? 8টি। সেক্ষেত্রে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হবে 8। অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক সংখ্যা দ্বারা কিন্তু ওই পরমাণুকে চেনা যাবে। খুব ইম্পর্টেন্ট একটি কথা, যেটা হলো কোনো একটা পরমাণু পারমাণবিক সংখ্যা আমরা কি দ্বারা চিনব? কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারাই কিন্তু ওই পরমাণুকে চেনা যাবে। যদি বলা হয় কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা 1, তাহলে আমরা বুঝে যাব যে এটা কাকে প্রকাশ করছে। আমরা জানি পারমাণবিক সংখ্যা 1 বিশিষ্ট যে মৌল সেটা হলো হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। কখনো যদি বলা হয় যে পারমাণবিক সংখ্যা 1 হলে ওইটা কোন পরমাণু হতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো হাইড্রোজেন, যেহেতু আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। এবং হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 বলতে বোঝায় হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1। ঠিক আছে? অর্থাৎ হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র প্রোটন থাকবে। ঠিক আছে? এরপরে যদি আমরা চিন্তা করি, যেমন হিলিয়াম, হিলিয়ামে বলা হয়েছে যে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকবে, যার কারণে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হবে 2। তেমনি আমরা যেমন ফ্লোরিন, ফ্লোরিনের ক্ষেত্রে আমরা যখন F9 লেখা হবে, F9 দ্বারা বুঝবো কি এখানে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9 প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ এই পরমাণুর নিউক্লিয়াসে 9টি প্রোটন আছে, যার কারণে এর পারমাণবিক সংখ্যা 9 বলছে। ঠিক আছে? হ্যাঁ সুমাইয়া, আমাকে শুনতে পাচ্ছ? জি মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি গত ক্লাসে ছিলে না? কেমন আছো? মিস, কালকে আমি একটা ক্লাসও করতে পারি না, অনেক নেট প্রবলেম ছিল, অনেকবার ট্রাই আচ্ছা, করছি। একটু আমার ফ্রেন্ডরা সব হ্যাঁ। লিঙ্ক করেছিল, আহ, ক্লাস করতে পারি। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম একটু আগে, আমরা মৌলের প্রতীক, সংকেত এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম 3য় অধ্যায়। তোমাদের হয়তো ক্লাস 9এও ছিল এগুলো, এখন আবার থাকবে। মিস, এটি কোন চ্যাপ্টার? 3য় অধ্যায়। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 3য় অধ্যায়, এটা থাকবে তোমাদের নতুন চ্যাপ্টারগুলোর সাথে, এই চ্যাপ্টারগুলো থাকবে। সেক্ষেত্রে আমি আবার একটু আলোচনা করে দিচ্ছিলাম এগুলো। ঠিক আছে? যেমন মৌলের প্রতীক, তুমি কি জানো মৌলের প্রতীক কাকে বলে? প্রতীক? মৌলের প্রতীক আমরা জানি কোনো একটা মৌলকে যখন ইংরেজি বা ল্যাটিন নাম দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় কি? মৌলের প্রতীক। ঠিক আছে? এক্ষেত্রে জি মৌলের মিস। প্রতীকটা প্রকাশ করার জন্য তাকে ল্যাটিন নাম দ্বারা প্রকাশ করা হবে বা ইংরেজি নাম দ্বারা। অর্থাৎ প্রথম অক্ষরটা নিব আমরা, অনেক সময় একটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয় যেটা বড় হাতের হয়, আর যদি এক বা একের অধিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেক্ষেত্রে প্রথমটা বড় হাতের এবং পরেরটা ছোট হাতের। এভাবে আমরা প্রতীককে কি করে থাকি? প্রকাশ করে থাকি। এবং সংকেতের ক্ষেত্রে কি, যে মৌলকে আমরা প্রতীক দ্বারা প্রকাশ করছি ওই প্রতীকের পাশে যদি কোনো একটা সংখ্যা আইডেন্টিফাই করে দেওয়া থাকে সেক্ষেত্রে এটাকে বলা হবে সংকেত। রায়হান, তুমি কোথায় চলে গিয়েছিলে? এখন কি শুনতে পাচ্ছ? ম্যাম আমার নেটটা একটু ডিস্টার্ব করতেছে তো সেজন্য। আচ্ছা, আমি যে এরা কোথায় চলে গেল, পড়া যাওয়ার ভয়ে চলে নাকি?
সংকেত। আমরা সংকেত প্রকাশ করব কি দ্বারা? কোন একটা প্রতীকের পাশে যখন সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে ওটাকে বলা হবে সংকেত। অনেক সময় এই জিনিসগুলো তোমাদের মধ্যে একটু কনফিউশন সৃষ্টি করে যে কোনটাকে সংকেত বা কোনটাকে প্রতীক বলে। এখন কি কোনো কনফিউশন থাকবে মৌলিক আর সংকেতের মধ্যে? মৌলের প্রতীক আর সংকেতের মধ্যে তোমাদের কি কোনো কনফিউশন থাকবে? মিস হ্যাঁ, আমরা যদি শুধুমাত্র একটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয় সেটাকে আমরা প্রতীক বলবো, আর যখন তার সাথে কোনো একটা সংখ্যা যুক্ত করে তাকে প্রকাশ করা হবে প্রতীককে, তখন আমরা তাকে বলবো সংকেত। যেমন আমরা কি বলেছিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেতটা একটু বলো। হাইড্রোক্লোরিক অ্যাসিড সুমাইয়া বলো। কি বলতাম মিস, কোশ্চেনটা একটু বলেন। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত HCl, HCl। তারপর অ্যামোনিয়া, অ্যামোনিয়ামের হচ্ছে যে কি NH2 মনে হয়। যারাই পারবে বলবেন। অ্যামোনিয়ার সংকেত, অ্যামোনিয়ার সংকেত হলো NH3। ঠিক আছে, অ্যামোনিয়ার সংকেত হলো NH3। NH3 দ্বারা আমরা কি বুঝবো? এখানে এখানে একটি নাইট্রোজেন পরমাণু, তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কিন্তু অ্যামোনিয়া সংকেতটি হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, যেটাকে প্রকাশ করা হয় NH3 দ্বারা, অর্থাৎ একটা নাইট্রোজেন পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া গঠন করে থাকে। এরপর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। পারমাণবিক সংখ্যা কাকে বলবে? যখন বলা হবে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো, অর্থাৎ কোনো একটা মৌলে পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে, কোনো একটা মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে বলা হবে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, যেমন হিলিয়াম, হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে দুইটা প্রোটন থাকে। খেয়াল রাখবে, হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Yes মিস। হ্যাঁ, হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসে দুইটা প্রোটন থাকে। দুইটা প্রোটন থাকার মানে হলো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হবে কত? 2। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, এবং আমরা জানবো এটা নিউক্লিয়াসে দুইটা করে প্রোটন থাকবে। সেম ভাবে আমরা যখন ফ্লোরিনের কথা চিন্তা করব, যেমন ফ্লোরিনের পাশে তোমরা দেখবে সময় লেখার সময় ফ্লোরিনের পাশে 9 লেখা হলো। এভাবে যদি ফ্লোরিনের পাশে কখনো F, ফ্লোরিনকে আমরা প্রকাশ করি F দ্বারা, এটার পাশে যখন 9 লেখা থাকবে তখন কি বুঝবে? F9 যদি লেখা থাকে তাহলে আমরা কি বুঝবো? ফ্লোরিন 9 দ্বারা, 9 দ্বারা বোঝাচ্ছে এর পারমাণবিক সংখ্যা, অর্থাৎ ফ্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা 9, অর্থাৎ এই পরমাণুর নিউক্লিয়াসে 9টি প্রোটন থাকবে, যার কারণে ফ্লোরিনের পাশে 9 লেখা আছে, যেটাকে বলা হয় এর পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আমরা জানি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয় Z দ্বারা। কি বললাম? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় Z দ্বারা। প্রত্যেকটা পরমাণুর কিন্তু চার্জ নিরপেক্ষ। আমরা এর আগের গুলোতে অনেক সময় পড়েছিলে হয়তোবা, পরমাণু, প্রত্যেকটা পরমাণু কি হবে? চার্জ নিরপেক্ষ, অর্থাৎ মোট চার্জ বা আদান শূন্য। তাই পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরেও কিন্তু ঠিক ততটি কি থাকবে? ইলেকট্রন থাকবে। ইলেকট্রন থাকবে। ঠিক আছে, আমরা জানি যে কোনো পরমাণু চার্জ নিরপেক্ষ হয়ে থাকে। চার্জ নিরপেক্ষ হওয়ার জন্য অবশ্যই আমরা জানি প্লাস মাইনাসের দরকার হয়। ঠিক আছে, আমরা জানি প্রোটন হলো পজিটিভ চার্জ বিশিষ্ট, তাহলে যতটি প্রোটন থাকবে এর সমসংখ্যক ইলেকট্রন থাকতে হবে। অর্থাৎ কোন একটা পরমাণু নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকবে এর বাইরে, অর্থাৎ বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রন ঘোরাফেরা করবে, আমরা জানি ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে এই প্লাস মাইনাসে এই পরমাণুর সম্পূর্ণ যে সামগ্রিক চার্জটা সেটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে তোমাদেরকে কখনো যদি বলা হয় পরমাণুর চার্জ কি, তখন কি বলবে? পরমাণুর চার্জ থাকে কি? সুমাইয়া, আমাকে শুনতে পাচ্ছ? Yes মিস। পরমাণুর চার্জ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুর কোনো কি থাকে না? চার্জ থাকে না। আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন অবস্থান করে, যেটাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। কোনো পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে তাকে তার পারমাণবিক সংখ্যা বলা হয়। এই ক্ষেত্রে প্রোটনের পারমাণবিক সংখ্যা
যতটি হবে তার বাইরের সেলে বিভিন্ন কক্ষপথে ততটি কি থাকবে, ইলেকট্রন থাকবে, যার কারণে মাঝখানে পজিটিভ এবং বাইরে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনের পজিটিভ নেগেটিভ এটা কি হয়ে যাবে, তাদের চার্জটা সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে যাবে। এবং পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা জেড দ্বারা। জেড দ্বারা। বাকিটা শুনেছো? পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা এবং পারমাণবিক সংখ্যার ইংলিশ নেম হলো অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, তাহলে এবার আমাকে একটু বলো পারমাণবিক সংখ্যা কাকে বলে? আমি এতক্ষণ যে পারমাণবিক সংখ্যা সম্পর্কে বললাম এটা কাকে বলে এবার বলো। কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যা একটা এক্সাম্পল বলো। যেমন হচ্ছে হিলিয়াম। হ্যাঁ, হিলিয়াম। আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কি জানি? কত? 2 মিস। 2। সেই ক্ষেত্রে প্রোটন সংখ্যাটা হবে কি, অর্থাৎ এর পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 2, এর কারণে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হয়েছে 2। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভর সংখ্যা। ভর সংখ্যা বা মাস নাম্বার। ভর সংখ্যা বা মাস নাম্বার। তাহলে ভর সংখ্যা বা মাস নাম্বার কাকে বলে? অর্থাৎ কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন। আগে পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র ছিল কি প্রোটনের কথা, আর যখন ভর সংখ্যা বা মাস নাম্বারের কথা বলা হবে সেক্ষেত্রে কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা কি কি থাকবে? প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে কিন্তু ওই পরমাণুর ভর সংখ্যা বলা হবে। খুব ভালো করে খেয়াল করো, ভর সংখ্যা কাকে বলা হবে? কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। ভর সংখ্যাকে প্রকাশ করা হবে এ দ্বারা। পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয়েছিল জেড দ্বারা, আর ভর সংখ্যাকে প্রকাশ করা হবে এ দ্বারা। ঠিক আছে, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস মিস। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে এটা পাবো? যেহেতু আমরা বললাম যে ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল, তাহলে কখনো যদি বলা হয় ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যাটা বাদ দিই, ঠিক আছে, ভর সংখ্যা হলো টোটাল নাম্বারটা, অর্থাৎ প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। এর মধ্যে যে কোনো একটা প্রোটন বা নিউট্রন সংখ্যার মান যদি আমাদের দেয়া থাকে, একটা থেকে আটটা বাদ দিয়ে আমরা কিন্তু প্রোটন বা নিউট্রন সংখ্যার মান বের করতে পারবো। ঠিক আছে, যেমন ধরো সোডিয়াম। সোডিয়ামের ভর সংখ্যা হলো 23। ঠিক আছে, সোডিয়ামের ভর সংখ্যা আমি তোমাদেরকে বললাম 23। আমরা সোডিয়াম যখন লিখবো তার বামে উপরের কর্নারে 23 লেখা হবে। সেক্ষেত্রে এখানে আমরা বুঝবো উপরের বামে কর্নারে যে সংখ্যাটা দেওয়া হয়েছে সেটা দ্বারা বোঝাচ্ছে ভর সংখ্যা, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর নিচে বামে নিচের কর্নারে যে সংখ্যাটা লেখা থাকবে সেটা হলো তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা আমি তোমাদেরকে বললাম 23 এবং প্রোটন সংখ্যা হলো 11। সেক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত পাবো? আমি সোডিয়ামের ভর সংখ্যা বললাম 23 এবং প্রোটন সংখ্যা বললাম 11। এক্ষেত্রে নিউট্রন সংখ্যাটা কত হবে? 12। এভাবে করে যদি কোনো একটা মৌলের টোটাল ভর সংখ্যা, প্রোটন নিউট্রন সংখ্যা যোগফল দেওয়া থাকে, প্রোটনের মান দেওয়া থাকে, তাহলে আমরা নিউট্রন সংখ্যার মান ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এরপরে আমরা যে বিষয়টা নিয়ে এখন বলছি তোমাদেরকে সেটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর। কি বললাম? আপেক্ষিক পারমাণবিক ভর। স্ক্রিনের দিকে একটু খেয়াল করো যে আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি। এখানে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কোনো একটা মৌলের একটা পরমাণুর ভর। আমরা জানি মৌল, যে কোনো মৌলের মধ্যে কি আছে? পরমাণু। ওখানের মধ্যে পরমাণু বিদ্যমান। কোনো একটা মৌলের একটি পরমাণুর ভর এবং তার সাথে যদি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের অনুপাতকে 1/12 অংশের অনুপাতকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। ঠিক আছে, তোমরা আরেকটু ভালো করে সংখ্যাটা দেখো। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে একটু বলো, স্ক্রিনের দিকে খেয়াল করো। সুমাইয়া বলো। কোন মৌলের একটি পরমাণুর ভর ও কার্বন 12 আইসোটোপের ভরের
মানে কি 12 ভাগের 1 অংশের অনুপাতকে ওই মোলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। হ্যাঁ, ওই মোলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। আমরা প্রথমেই কি জেনেছিলাম যে কোনো পরমাণুর ভর সংখ্যা হলো ওই পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন বা নিউট্রন সংখ্যা, ঠিক আছে? যেমন মাস নাম্বার থেকে আমরা জেনেছি কোনো একটা মৌলের পরমাণুর ভর সংখ্যা হবে পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে ভর সংখ্যাটা অবশ্যই কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। এটা কোনো কি হবে না, ভাগফল হবে না, এটা পূর্ণ সংখ্যা হতে পারে। এখন যদি আমরা কোনো একটা মানে কি মৌল দেখি যেটা পারমাণবিক ভর কোনো দশমিক দ্বারা দেয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে এটা কি প্রকাশ করছে, তার আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে? কখনো যদি আমরা ভগ্নাংশ আকারে বা দশমিক আকারে কোনো মৌলের পারমাণবিক ভর দেখতে পারি, তাহলে এটাকে আমরা বুঝবো কি তার আপেক্ষিক পারমাণবিক ভর, যেটা আমরা একটু আগে সংখ্যাটা পড়লাম যে একটা পরমাণুর ভর তার সাথে যদি কার্বন বায়ো আইসোটোপের ভরের 1/12 অংশের অনুপাত থাকে, তাহলে ওটাকে বলা হবে ওই মোলে আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে? এক্ষেত্রে দেখো মান রয়েছে, আমরা যে কোনো একটা পরমাণুর ভর একটা নির্দিষ্ট মান পাবো, ঠিক আছে? কোনো মোলের একটি পরমাণুর আমরা নির্দিষ্ট একটা মান পাবো, ঠিক আছে? তারপরে কার্বন 12 আইসোটোপের ভরেরও কিন্তু একটি মান রয়েছে। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশেরও কিন্তু একটা মান রয়েছে, তোমরা এটা একটু নোট করো। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের মান হলো 1.66 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 24 গ্রাম। কি বললাম? 1.66 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 24 গ্রাম, যেটা হলো কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের মান, ঠিক আছে? কত বললাম? 1.675 হ্যাঁ, 66 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 24 গ্রাম, ঠিক আছে? আমি তাহলে তোমাদেরকে একটা ম্যাথ দিচ্ছি, তোমরা একটু করো। যেমন অ্যালুমিনিয়াম, যেমন আমি একটা মৌলের কথা বললাম যেটা হলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু দিয়ে লিখে নাও। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 23 গ্রাম। তোমরা কি শুনতে পেয়েছো? অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত বললাম? মিস আর একবার বলেন। 4.482 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 23 গ্রাম। 10 টু দি পাওয়ার ইনভার্স 23 গ্রাম। শুনতে পেয়েছো? তাহলে আমি তোমাদেরকে একটি পরমাণুর কথা বললাম এবং কিছুক্ষণ আগে কার্বন 12 আইসোটোপের ভরের একটা মান বলেছিলাম। এই দুইটার দিয়ে তোমরা এবার আমাকে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভরটা একটু বের করে বলো। অ্যালুমিনিয়াম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? মিস ইয়াটা একবার একটু বলেন, ওই ইয়াটা মানে কার্বন 12 আইসোটোপের ভরের এটা হলো 1.66 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 24 গ্রাম। এরপর এটা বলেন 4.2 অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 23 গ্রাম। তোমরা কি লিখতে পেরেছো এটা? ইয়েস মিস। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমাকে একটু বলো কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভরটা কত হবে? আমরা যদি পরমাণুর ভর দ্বারা যদি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশটাকে ভাগ দিয়ে দিই, তাহলে আমরা ইজিলি আপেক্ষিক পারমাণবিক ভরটা পেয়ে যাব। এক্ষেত্রে কোনো একক থাকবে না, কারণ দুইটাই গ্রাম বলেছিলাম আমি। গ্রাম গ্রাম এখানে চলে যাবে, এখানে কোনো প্রতীক থাকবে না, কারণ দুইটাই একই একক। এরকম যদি দুইটা সেম একক থাকে সেক্ষেত্রে তার কোনো একক আমরা লেখার দরকার নেই। কত হয়েছে বলো? মিস একটু খেয়াল করছি। একটু বড় করে বলো। হ্যাঁ, বুঝতে পেরেছো? কত হবে সুমাইয়া বলো? মিস
মিস 12 এর সাথে কোনটা ভাগ করবো জানেন 12 দিয়ে আমি একটা মান বলেছিলাম, Four. কার্বন 12 আইসোটোপের ভরের একটা মান বলেছিলাম, তুমি কি ওটা লিখেছো? 1.66। আমি আবারও বলছি, লিখেছি। কার্বন 12 কারণ আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য আমার কার্বন 12 আইসোটোপের মানটা লাগবে, যেটার মান হলো 1.66 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 24 গ্রাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে আমি তাহলে হচ্ছে 7.22 ইন্টু 10 টু দি পাওয়ার হ্যাঁ, আর অ্যালুমিনিয়ামে বলেছিলাম একটা পরমাণুর ভর বলেছি 4.482 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 23 গ্রাম। ঠিক আছে, জি মিস এখন কত হয়েছে বলো, একটা দিয়ে আরটাকে ভাগ করো। আমি 4 পয়েন্ট যে মানটা বললাম সেটা দিয়ে যখন তুমি 1.66 টাকে ভাগ করবে তখন এটা একটা মান পাওয়া যাবে। এটা কত? আমাকে এটা একটু ক্যালকুলেশন করে দেখাবে, অঙ্কটা আমাকে একটু তোমরা হোমওয়ার্ক করে দিবে। ঠিক আছে, আচ্ছা মিস সংখ্যাটা লিখতে পেরেছো? আমাকে আবার বলতে হবে। না মিস তুমি কি অ্যানসার হবে যে 2.7 আইসোটোপের ভরের মানটা আমাকে একটু বলো দেখি যদি মিস পারো। 4 যেটা পরে বলছিলেন সেটা বলতাম হ্যাঁ, আচ্ছা অ্যালুমিনিয়ামেরটা বলো আগে। অ্যালুমিনিয়ামের পরমাণুর ভর কত লিখেছো? 1.66 into 10 to the 10 inverse 20 ইনভার্স 24 গ্রাম। এটা হলো কার্বন 12 আইসোটোপ পারমাণবিক ভরের মান। ঠিক আছে, আর আরেকটা যেটা বলেছিলাম 4.44, এটা হলো অ্যালুমিনিয়ামের পরমাণুর ভর। ঠিক আছে, তাহলে আমি যেটা 4.482 যেটা বললাম ওটাকে দিয়ে যদি আমরা 1.66 দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাব? মোলের আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যাবে। ঠিক আছে, এরপর আমি কিছু প্রশ্ন স্ক্রিনে দেখো, দেখা যাচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? তোমাদের ক্লাস প্রায় শেষের দিকে, দেখি আমাকে প্রশ্নের আনসার গুলো বলো। মিস স্ক্রিন আসে না এই জায়গা দেখো একটু, এখন আসেনি? না বলো। পারমাণবিক ভর বলা হয় এটা আছে যে আপনি কোশ্চেন দিয়েছেন যেটা পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? তুমি নিজে থেকে বলো, প্রশ্ন দেখতে পাচ্ছো? না মিস আচ্ছা, আমি নতুন করে শেয়ার দিচ্ছি, দাঁড়াও। এখন কি দেখতে পাচ্ছো? মিস আচ্ছা সমস্যা না আপনার কোশ্চেন জিজ্ঞেস করুন পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা আর ভর সংখ্যাকে এ দ্বারা এ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এরপরে আমি যে প্রশ্নটা করব, একটু দাঁড়াও, প্রশ্ন আসছে। প্রকৃতিতে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়? এটা কি জানা আছে তোমাদের কারো? প্রকৃতিতে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়? খেয়াল রাখবে 3টি। আমরা আইসোটোপ সম্পর্কে আগামী ক্লাসে আলোচনা করব। আমরা জানি যে কোনো হাইড্রোজেনের বিভিন্ন ধরনের আমরা যে সংগ্রহ করি প্রকৃতিগতভাবে পাই তার বিভিন্ন সংখ্যা, অর্থাৎ ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট আমরা যে মৌলগুলো পাই সেগুলোকে বলা হয় তার আইসোটোপ। প্রকৃতিতে হাইড্রোজেনের 3টি আইসোটোপ পাওয়া যায়। ঠিক আছে, অক্সিজেনের পারমাণবিক ভর কত? সুমাইয়া, জি শুনতে মিস পাচ্ছো? ইয়েস মিস অক্সিজেনের পারমাণবিক ভর কত? খুবই মনে রাখার মতো একটা বিষয়, অক্সিজেনের পারমাণবিক ভর হলো 8। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 8। এখন যেহেতু যেটা পারমাণবিক ভর বলেছে O2, যখন O2 হবে একটার জন্য যদি 8 হয়, O2 দ্বারা যখন প্রকাশ করা হবে তার হয়ে যাবে 16। তাহলে আমরা পারমাণবিক ভর বলবো কত? 16। মনে থাকবে, অক্সিজেনের পারমাণবিক ভর 16। এরপর আইসোটোপের আমি সংখ্যাটা একটু বলছি, দেখো। ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট, ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হবে। কি বললাম? ভিন্ন ভর সংখ্যা, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ভর সংখ্যা পাবো। প্রোটন সংখ্যা কিন্তু সেম পাওয়া যাবে, কিন্তু এদের উপরের যে ভর সংখ্যাটা থাকবে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল সেটা বিভিন্ন থাকবে। এই ধরনের মৌলকে পরস্পরের আইসোটোপ বলা হবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের ক্লাস এখানেই সমাপ্ত।
তোমাদের একটা অঙ্ক বলেছি, অঙ্কটা আমাকে করে দিবে হোমওয়ার্ক, ঠিক আছে? Yes, miss. আর যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয়, তোমরা বইয়ের পেজে 51 নাম্বার পেজে যে ম্যাথটা রয়েছে 52 পেজে ওই অঙ্কটা আমাকে করে দিবে, ঠিক আছে? Yes. অ্যালুমিনিয়ামের Yes. আপেক্ষিক পারমাণবিক ভর, অ্যালুমিনিয়াম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমাকে এর গাণিতিক সমাধানটা তোমরা আমাকে হোমওয়ার্ক করে দিবে, ঠিক আছে? মনে থাকবে? Yes, miss. তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। Assalamu alaikum.